নমস্কার, গল্পগুজব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বাংলা সাহিত্যের কিছু ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্পগুজব। আমাদের আজকের গল্প দেবী বরণ। গল্প রচনায় এবং সামগ্রিক পরিচালনায় রাজকুমার সামন্ত। গল্পগুজব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য বিশেষ নিবেদন, দেবী বরণ গল্পের সমস্ত এপিসোড শোনার পর আপনার মত অনুযায়ী গল্পের সেরা অংশটি উদ্ধৃত করে কমেন্ট বক্সে লিখুন। আমাদের বিচারে সেরা উদ্ধৃতকারীকে চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আর হ্যাঁ, আপনি যদি চান আপনার লেখা কোনো গল্প এই চ্যানেলে পাঠ করা হোক, তাহলে আমাদের ইমেলে আপনার গল্প পাঠিয়ে দিন, আমরা শোনাবো আপনার গল্প। শুরু হচ্ছে আজকের এপিসোড। গল্পের সূত্রধর পার্থ, গল্প পাঠে ডেভিড, গল্পের মুখ্য চরিত্রে ডেভিড এবং শর্মিষ্ঠা, পার্শ্ব চরিত্রে পার্থ, গল্প পরিচালনায় রাজকুমার সামন্ত। রোজ রাতে একটা করে নারী শরীর পাল্টে যায়, তবু সুখ মেলে না, যে সুখের ঘরে তালা পড়ে গেছে। তুমি যদি জানতে, প্রতিটা নারী শরীরে আমি তোমাকে খুঁজি। সেই যে প্রথমবার, তোমার কি মনে পড়ে আমি যখন তোমার ঠোঁটের নিচের পাপড়ি আমার ঠোঁটে চেপে রেখেছিলাম, তুমি আমার কান দোলে দিয়ে বলেছিলে, অসভ্য বাঁদর একটা। আমি কান থেকে তোমার হাত ছাড়াতে গিয়ে তোমার কাঁচের চুড়ি ভেঙে যায়, সেই ভাঙা চুড়ির খোঁচা লেগে আমার গাল চিরে গিয়েছিল। এক ফোঁটা রক্ত দেখে তোমার সে কি শোক মনে পড়ে। তারপর ঠিক আমার মতো একইভাবে তুমি আমার ঠোঁট চেপে রেখেছিলে। তোমার গরম নিঃশ্বাস ঘন ঘন আমার ঘাড়ে গলায় পড়ে আমার প্রতি ফোঁটা রক্তের উষ্ণতা শতগুণে বাড়িয়ে দিচ্ছিল। উষ্ণতায় বিভোর হয়ে প্রায় বাহ্যক জ্ঞান শূন্য আমি তোমার শরীর থেকে যখন পোশাক খুলে সরিয়ে দিচ্ছি, তুমি চোখ বন্ধ করে নিলে। নিঃশ্বাস আরো ঘন হলো। সর্বশেষ আবরণটুকু সরিয়ে দিতেই সেই অনাবৃত শরীরটা একটা পুরুষের দৃষ্টি থেকে বাঁচাতে, সে যতই তোমার প্রেমিক হোক, তুমি হাত দিয়ে ঢেকে দিয়েছিলে মাত্র কয়েক সেকেন্ড। তারপরেই আস্ত একটা অনাবৃত নারী শরীর আমার চোখের সামনে। সে এক পাগল করা উন্মত্ত নেশা। তোমার ঠোঁট কাঁপছে, গাল কাঁপছে, কানের পাতা লালে রাঙা হয়ে গেছে। ভোগ সুখের মত্ততা যখন চেপে বসেছে, তুমিও হয়তো বুঝেছিলে তোমার মৃদু প্রতিরোধ কোনো বাধা সৃষ্টি করতে অক্ষম। প্রথম সোহাগের মুহূর্তে হয়তো লজ্জা ভয় মেশানো এক নতুন সুখের আশায় কেমন যেন কুঁকড়ে গিয়েছিলে। সমস্ত শরীর জুড়ে একটা কাঁপুনি, সে কাঁপুনি যেন আমার উন্মত্ত উদ্দামতার পরিপূরক। সেই চরম উত্তেজনা ভরা সুখের মুহূর্তে বুঝিনি কতটা ব্যথা পেয়েছিলে তুমি। বুঝেছিলাম পরের দিন, হয়েছে তুমি যখন বললে না, রক্তের শোধ রক্ত দিয়েই নিলে। কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে যে তুমি এক মুহূর্তে বুঝে গিয়েছিলে। সান্ত্বনা বাণী তোমার জিভের ডগায়। কষ্ট পেও না বাদর, এটা তো হওয়ারই ছিল। ভালোবাসায় রক্তাক্ত হওয়াই মেয়েদের জীবনের অঙ্গ। হয়তো সময়ের কিছুটা আগেই হয়ে গেছিল, কিন্তু শাস্তি একটা পেতেই হবে। কি শাস্তি দাও? আমার 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 এই গালটাও ছিঁড়ে দাও। নিজের শাস্তি নিজেই ঠিক করবে নাকি? তাহলে তুমিই দাও। বাবার সঙ্গে আর তর্ক করা যাবে না। উনি বকলেও না। খুব অভিমান হলে যদি বাড়িতে খেতে মন না চায়, তাহলে আমার কাছে এসে চেয়ে খাবে। আর হ্যাঁ, ভদ্রভাবে খেয়ে নেবে, না না করা চলবে না। কিন্তু সে হলে তো তুমি আর ওইভাবে আদর করবে না, না? ও, তাহলে এতদিন তুমি এই জন্য না না করতে? লজ্জা করে না বুড়ো বাদর? আমার তো মা নেই, কেউ খাইয়ে দেওয়ারও নেই। কথাটা ধন্বন্তরীর মতো কাজ করলো। আচ্ছা, খাইয়ে দেবো। আমি তো এমনি এমনি বলছিলাম।
তোমার কি মনে আসে সেসব কথা? জানি না, আমার আসে, প্রত্যেক দিন আসে। তাই তো নারী আসে। কিন্তু জানো কি, সে সুখের ছিটে ফোটাও কোনো দূর দিগন্তের মরীচিকা আজও। তারা হয়তো শারীরিক সুখের নিত্য নতুন অনেক কৌশল জানে, কিন্তু তোমার মতো কারো ঠোঁট কাঁপে না, কানের পাতা লজ্জায় লাল টুকটুক হয়ে যায় না, ঘাড়ে গলায় বুকে তোমার সে উষ্ণ নিঃশ্বাসের স্বাদ পাই না, পাই না আরো অনেক কিছু। তাই তো নারী বদলায় রোজ রাতে। সেসব সেসব তোমাকে বলতে চাই না, বললে নিজের হয়ে ওকালতি করা হবে। থাক। মনের মধ্যে হাজারো স্মৃতির ভিড় ভেঙে গেল দেবীর জোরে এক ঠেলায়। কি হয়েছে তোমার? না কিছু না তো। এতক্ষণ ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? শরীর ঠিক আছে তো? ও ক্রমশ অস্থির হয়ে উঠছে দেখে যথাসম্ভব স্বাভাবিকভাবে বললাম, আমি একদম ঠিক আছি, বিশ্বাস করো। উহ, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। চেঁচামেচিতে মিলি পর্যন্ত উঠে পড়েছে। কাঁচা ঘুম ভেঙে মিলি ঘোরের দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। আমি ওকে কোলে টেনে নিলাম। দেবী আমার কপালে হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছিল? অবচেতনে হারিয়ে গিয়েছিলাম পুরনো দিনে, 3 বছর আগে। ভেবো না, কষ্ট পাবে। জীবনে যখন সুখ হারিয়ে যায় তখন সুখের দিনের স্মৃতিগুলো একটু হলেও অক্সিজেন দেয়। এখন সুখ নেই? আমার কাছে না সুখ, খুশি, আরাম, আনন্দ প্রত্যেকটা আলাদা। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সূক্ষ্ম বা ক্ষেত্র বিশেষে বৃহৎ পার্থক্য আছে। এখন যেটা আছে সেটা আরাম, খুশি নেই, সুখ নেই, আনন্দও নেই। হয়তো বিশ্বাস করবে না, আগের ওই সুখটা কেউ যদি ফিরিয়ে দেয়, এখনের সমস্ত আরাম তাকে বিলিয়ে দিতে রাজি আমি। মিলি হঠাৎ কেঁদে উঠল। ও মায়ের কাছে যেতে চায়। ওকে দেবীর কোলে দিয়ে দিলাম। দেবী বলল, ও ঘুমোবে, ঘুম পাড়িয়ে দিই। আমি আমার শোবার ঘরের দরজা খুলে দিলাম। শোবার প্রায় সঙ্গে সঙ্গেই মিলি ঘুমিয়ে গেল। দেবী জিজ্ঞাসা করল, এটা তোমার বেডরুম? হ্যাঁ। তুমি কোথায় শোবে? আজ আমি শোবো না, ঘুমও আসবে না আজ। না না, তুমি এ ঘরে শো, ঘুম না আসুক। আমি বরং মিলিকে নিয়ে সোফায় চলে যাচ্ছি। এ বাড়িতে রুম আর বিছানার অভাব নেই, ঘুম পেলে পাশের রুমে ঘুমিয়ে যাব। এখন একটু চা খাবো। চা আছে? আমিও একটু খাবো তাহলে। বানাতে হবে? তুমি বসো, আমি আগে একবার স্নান করব, তারপর চা বানাচ্ছি। এত রাতে স্নান করো না, ঠান্ডা লেগে যাবে। ভালো করে ঠান্ডা জলে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসো, ততক্ষণে আমি চা বানিয়ে রাখছি। ওর ফ্রেশ হয়ে আসতে আসতে আমার চা রেডি। চুল ভিজিয়ে মাথা ধুয়ে ফেলেছে, সে খোলা চুলে অপূর্ব দেখাচ্ছে ওকে। ও চায়ে একটা চুমুক দিয়ে বলল, চমৎকার বানিয়েছো তো। আমি ওকে দেখে চা খাওয়া ভুলে গেছি। কে এটা? এ তো দেবী, সেই আমার আগেকার দেবী। ওর চুলের না একটা বিশেষত্ব আছে, সামনের দিকে কয়েক গাছা কোঁকড়ানো আর পেছন দিকের গুলো আবার স্ট্রেট। এরকমটা আমি আর কারো দেখিনি। কি হলো, আবার কি ভাবছো? তুমি সামনে থাকলে ভাবনার কি অভাব হয়? কত কথা গল্প হয়ে যায়, হাজার শব্দ কবিতা হতে চায়। বাহ, কবিতা ভাবলে নাকি? বলো বলো, শোনাও। কবিতা আমি ভাবিনি, কিন্তু দেবী চাইলে কবিতা একটা বানাতেই হয়। চেষ্টা করলাম, অদ্ভুত, এসেও গেল। দেবীর ইচ্ছায় সব হয়। যদি তার খোলা চুল ওড়ে, একশের হাওয়া মুঠো করে ছুড়ে দেব তার আঙিনায়, ভেসে যাব অমোঘ মায়ায়। ওয়াও, দারুণ। তোমার কাছে তো আমার সব জিনিসটাই দারুণ। কোনটাকে খারাপ বলেছো আর? খারাপ কিছুই দেখিনি তো বলবো কি করে? ও, মদ, মেয়ে মানুষ, এগুলো খারাপ নয়? তার জন্য তো আমি দায়ী। আমার বদ অভ্যাসের জন্য তুমি কেন দায়ী হতে যাবে? আমার প্রতারণা ভোলার জন্যই তো মদ খাও, নারী সঙ্গ করো, জানি আমি।
তোমার বিয়ের আগে তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছিল সেটা কোনটা? আমি চাই ও সত্যি বলুক। ও আমার সম্বন্ধে যা ভাবে সেটা না লুকিয়ে রেখে দেবে। তাই সেদিনের ঘটনাটি চিত্রনাট্যের মতো বলতে শুরু করলাম। বলা ভালো খুঁচিয়ে তুললাম। যেদিন তুমি বলেছিলে তোমার সঙ্গে আর দেখা করতে চেপে রেখে বলেছিলাম, এখন আমি হাত ধরলেও খুব জ্বালা হয় না কেন? ওই ছেলেটার সঙ্গে ঘুরতে গিয়ে ফুর্তি করার প্ল্যানও আছে নাকি? তাতে তোমার কি? ব্যাস, আগুনে ঘি পড়ল। ক্ষুধার্ত বাঘের মতো হামলে পড়লাম তোমার শরীরের ওপর। পাশবিক অত্যাচারে তোমার শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছিলাম। টেনে হিঁচড়ে পোশাক ছিঁড়ে ভোগে মাতলাম। দাঁতের কামড়ে বুকের বৃন্ত, নরম মাংস, ঠোঁটের কোণ ছিঁড়ে গেল। সেই ক্ষত বিক্ষত শরীর ডলে পিষে খামচে কামড়ে পঙ্গু করে দিয়েছি। বিশেষ করে এ ধরনের পাশবিকতায় যৌনাঙ্গই যে মূল টার্গেট হয় এ বোধ হয় অলিখিত নিয়ম। অথচ তোমার কোনো অভিব্যক্তি নেই, কাঁদছো না, কোনো প্রতিবাদ করছো না, কিচ্ছু না, শুধু স্থির দৃষ্টিতে চেয়ে আছো আমার দিকে। সে দৃষ্টি আমার বুকের হাড় মাংস ভেদ করে অন্তরের অন্তঃস্থলে কাঁপুনি ধরিয়ে দিল। কেমন যেন ভয় করল। দৌড়ে গিয়ে রক্ত থামাবার বুনো লতাপাতা ডলে তোমার ক্ষতে স্থানে স্থানে লাগিয়ে দিলাম। তুমি সেই নির্বিকার ধীরে ধীরে উঠে ছড়িয়ে থাকা পোশাকগুলো গায়ে চাপিয়ে আসার রাস্তা ধরে চলে গেলে। মনে হলো তুমি একা যেতে পারবে না, একটু গিয়েই পড়ে যাবে। ছুটে গিয়ে তোমার হাত ধরলাম, সেই আবার হাতটা ছাড়িয়ে নিলে। তারপর আর সাহস হলো না যে হাত দেবার। চলে গেলে। বুঝে উঠতে পারিনি এই শেষবারের মতো তোমাকে দেখছি। এতক্ষণ ধরে একটানা কথাগুলো বলে থামলাম আমি। দেবী আমার পাশে বসে আমার দিকে মুখ করে বসে রয়েছে। আমার গলা শুকিয়ে কাঠ। ওর চোখের কোণে জল চিকচিক করছে। চোখের পাতা পড়তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জল মুছে আমাকে জিজ্ঞাসা করলো, তারপর? আমি ওর গালে হাত দিয়ে বললাম, হ্যাঁ গো, খুব ব্যথা পেয়েছিলে না? আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছ। এতক্ষণ যা বললে সে সব আমার জানা। তারপরে তোমার জীবন কেমন কাটলো, কিভাবে এত দূর এলে, সেটা বলো না প্লিজ। খুব জানতে ইচ্ছা করে। বলবো, তবে একটা শর্তে। কি? তোমাকে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এক, তোমাকেও বলতে হবে তারপর তোমার জীবনে কি কি ঘটেছে। দুই, আমার সেদিনের ওই আসরিক ব্যবহার তোমার কাছে কি পাপ নয়? বলবো, আগে তুমি বলো। আমি একটু জল খেয়ে আবার শুরু করলাম। পরের দিনই এক বড় নেতা চেলাকে ধরলাম। বললাম, একবার তোমার বসের সঙ্গে দেখা করিয়ে দাও। সে সব শুনে টুনে বলল, না না, এখন দাদার সঙ্গে দেখা করা যাবে না। দাদা এমনিতেই একটা বড় টেনশনে আছে। এসব প্রেমেলি কেচ্ছা শুনলে তোমাকে তো দূর করবেই, আমাকেও মেরে পিঠের চামড়া উঠিয়ে দেবে। জিজ্ঞাসা করলাম, কি টেনশন? সেসব শুনে তুমি কি করবে? বলোই না, সমাধানের রাস্তা ঠিক বেরিয়ে যাবে। আমার তখন খোঁচা খাওয়া বাঘের অবস্থা। যে করে হোক নেতাবাবুর কাছে পৌঁছতেই হবে। তারপর বলল, কি এক 2 নম্বরী ব্যবসায়ীকে নাকি যে করে হোক প্যাঁচে ফেলতে হবে। পার্টি ফান্ডে টাকা জমা করতে হবে আগামী ভোটের জন্য। ওই ব্যবসায়ীকে প্যাঁচে ফেলে টাকা আদায় করাই লক্ষ্য। আমার মাথায় বিদ্যুতের মতো একটা আইডিয়া খেলে গেল। বললাম, ওকে। ওর বেশ মনে ধরলো। বলল, দাদাকে এখন কিছু বলবো না, আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি, যদি খেলে যায় তো খেল খতম। ভাগ্যদেবী সহায় ছিল, আইডিয়াটা সফল হলো। নেতার গুডবুকে আমার নাম উঠে গেল। একদিন শুনলাম সেই নেতা আমাকে ডেকে পাঠিয়েছে। গেলাম, গিয়ে তোমার বিয়ে আটকানোর ফন্দিটা ওনাকে শোনালাম। তিনি আমার কথা শুনে আশ্বাস দিলেন, হয়ে যাবে, তবে শুধু আমার ছেলেদের দিয়ে হবে না, পুলিশ লাগবে, চিন্তার ব্যবস্থা করবো। এদিকে পায়েলের মুখে শুনলাম, তুমি নাকি আর মামা বাড়িতে থাকো না, তোমার মা এসে বাড়ি নিয়ে গেছে। আমি তো তোমার গ্রামের নাম ছাড়া কিচ্ছু জানি না। তোমার বাবার নাম খুঁজে বের করে যখন গেলাম, পাড়ার একজনের কাছে শুনলাম 2 দিন আগেই তোমার বিয়ে হয়ে গেছে। কি এক কারণে ফিক্সড হওয়া ডেটের আগেই তড়িঘড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। শেষ, সব শেষ। খুব কেঁদেছিলাম জানো তো। সাত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ কি আমার ওই ব্যবহার? হ্যাঁ, তাই হবে। না করলেও পারতাম।
নিজের ওপর খুব ঘৃণা হচ্ছিল। সে রাতটা কাটিয়েছিলাম সেই পলাশ গাছে, মনে আছে তোমার? পলাশ গাছে একটা দোলনা টাঙিয়েছিলাম, তুমি আমি বসে বসে দুলতাম সেই দোলনায় শুয়ে। পরদিন বাড়ি ছেড়েছিলাম। কি করে থাকতাম বলো? রাস্তায় মোড়ে মোড়ে, মাঠে ঘাটে, পুকুর পাড়ে, বাগান, সবচেয়েতেই যে শুধু তোমার স্মৃতি। যত দেখবো তত মন খারাপ হবে। কলেজের হোস্টেলে থাকা শুরু করলাম। সেই নেতা আবার একদিন ডেকে পাঠালো, তার আরেকটা সমস্যার সমাধানের বুদ্ধি দিলাম। কাজও হয়েছিল। প্রসঙ্গত তোমার কথা উঠেছিল, ওনাকে সব বললাম। আমাকে একটু সান্ত্বনা দিল এই যা। পড়াশোনা শেষ হলে দেখা করতে বলল, ভালো একটা চাকরিতে ঢুকিয়ে দেবেন কথা দিল। অবশ্য আমি চাকরি করিনি। পলিটিক্যাল পাওয়ার থাকলে বিজনেসে তাড়াতাড়ি ইমপ্রুভ করা যায়, তার সঙ্গে আমার বিদ্যা বুদ্ধি তো ছিলই। আর কাউকে ভালোবাসোনি? এত কিছু জানো আর এটা জানো না? গ্রামের বাড়িতে আর যাও না কেন? মন খারাপের ভয়। সেই জন্যই তো তোমার আমার গল্প শোনা উচিত নয়। তুমি কিন্তু শর্তে রাজি হয়েছো। খুব নিষ্ঠুর তুমি। বাহ, অমনি নিষ্ঠুর হয়ে গেলাম। নয়তো কি, এমনিতেই নিজেকে পাপি তাপি ভাবছো, শুনলে তো আরও বেশি করে ভাববে। আমার ভাবনার কথা ছাড়ো, তুমি বলো। তোমার ভাবনার কথা তুমি নিজেই যদি ভাবতে শিখতে, তাহলে ভাবতাম না। আর এই যে বারবার পাপ করেছি, অন্যায় করেছি বলছো না, আমার কাছে পাপ বা অন্যায় কোনো কিছুই নয়। সত্যি বলছি, বিশ্বাস করলে করো, না হলে করো না। বিশ্বাস করলাম, কিন্তু পাপ নয় কেন? আমি বললাম আমার কাছে নয়, তোমার কাছে হতে পারে। তোমার কাছে নয় কেন? দেখো, এটা তো ঠিক যে আমার ওপর তোমারই একমাত্র অধিকার। জীবনের নিয়মই হলো অধিকার কখনো ছেড়ে দিতে হয়, আবার কখনো কেড়ে নিতে হয়। তুমি কেড়ে নিয়েছো, বেশ করেছো। আবার উল্টোভাবে দেখলে আমার কাছে এটা শাস্তি। আমি পাপ করেছি, প্রতারণা করেছি, তার শাস্তি। জানোই যদি প্রতারণা, তাহলে করলে কেন? বেশ তো পড়াশোনা করছিলাম। মার মাথায় কেন যে আমার বিয়ের ভূত চাপলো জানি না। হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেললো। তারপর আমাকে ডেকে জানিয়েছিল। আমি সোজাসুজি না করে দিই, তোমার কথা জানিয়েছিলাম। তাতেই মা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কিন্তু আমিও নাছোড়বান্দা। আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, যদি আমার বিয়ে দিতে হয় তাহলে আমার লাশের সঙ্গে দিও, বেঁচে থাকতে এ বিয়ে হবে না। মায়ের সঙ্গে আমার তুমুল বিবাদ। মা যত তোমার সম্পর্কে খারাপ কথা বলে, ততই আমার রাগ আরও বেড়ে যায়। আমিও অনেক কড়া কড়া কথা শুনিয়ে দিই। তারপর মা হঠাৎ কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে খিল দিয়ে গলায় দড়ি দিতে যায়। সেদিন অনেক কষ্টে সবাই মিলে দরজা ভেঙে মাকে বাঁচায়। সেদিন মা আমায় দিব্যি দিয়েছিল, আমি যদি চাই মা বেঁচে থাকুক, তাহলে বিয়ে করতেই হবে, না হলে মা সুইসাইড করবে সুযোগ পেলেই। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কি করতাম আমি বলো? আমার জন্য মা মারা যাবে, সেটা কি করে হতে দিতে পারি? তোমাকে দূরে সরিয়ে দেওয়া ছাড়া যে আর কোনো উপায় ছিল না। আর বিয়ের আগে ঘুরতে যাওয়ার গল্পটা মিথ্যে ছিল। পায়েলকে আমিই বলেছিলাম। আমি জানতাম তুমি পায়েলের কাছে আমার কথা জানতে চাইবে। মা তো আজ আর বেঁচে নেই, তাই বলে দিলাম। জানো, শেষ দিকে মা খুব বলতো তোমার কথা। মায়ের ব্রেন ক্যান্সারের চিকিৎসার পুরো খরচ তোমার ফাউন্ডেশন থেকেই আসতো। তুমি হয়তো জানো না। ও, তোমাকে একবার দেখার খুব ইচ্ছে ছিল মায়ের। আমি বলেছিলাম, একটু সুস্থ হও, ওর অফিসে নিয়ে গিয়ে দেখা করিয়ে দেব। কি বলতে চেয়েছিল জানি না, আমাকে বলেনি। সেই আশা তার পূরণ হয়নি।
তার আগেই চলে গেল। মায়ের কষ্ট দেখে আমার খুব কান্না পেত জানো। মা সেই ভেজা ভেজা চোখে বলতো, কাঁদিস না, আমাকে কষ্ট পেতে হবে জানি, তোর ওপর অনেক অন্যায় করেছি রে, তার ফল ভুগছি। আমার জন্য তোর ভালোবাসা নষ্ট হয়েছে, সংসার নষ্ট হয়েছে। আমি ধমক দিতাম, চুপ করো মা, আমার অদৃষ্টে যা ছিল তাই হয়েছে। আমি দেবীকে থামিয়ে দিলাম। এই দাঁড়াও দাঁড়াও, সংসার নষ্ট হয়েছে মানে? মায়ের কথা ছাড়ো, আমার সংসার হয়েছিল কবে যে নষ্ট হবে? কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা এতক্ষণ শুনছিলেন রাজকুমার সামন্তর দেবী বরণ গল্পের দ্বিতীয় এপিসোড। পরবর্তী অংশ শুনতে হলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের পরবর্তী এপিসোড আসছে খুব শীঘ্রই।